প্রিয় দর্শক, শুভ সময়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি 4 হয়ে গেল ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আসলে ক্যান্সারের মাত্রা অনেক বেশি, ক্যান্সারের রোগ অনেক বেশি হচ্ছে। কি করণীয়, কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এবিএম ইউনুস, তিনি অধ্যাপক হেমাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। স্যার, আপনারা তো 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করেছেন একটা প্রতিবদ্ধ বিষয় নিয়ে, ইউনাইটেড বাই ইউনিক। এই যে এইবার প্রতিবদ্ধ বিষয়, আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন? আসলে এই দিবসটা মেনটেন করা হলো ইউআইসিসি, ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল, যে একটা গ্রুপ আছে তারা, এবং এই 25, 26 এবং 27 এই 3 বছরের জন্য যে প্রতিপাদ্য বিষয়টা ওনারা নির্ধারণ করেছেন সেটা হলো যেটা বললেন আপনি, ইউনাইটেড বাই ইউনিক। মানে আমরা যদি এটা ভাবার্থ করি যে আমরা ঐক্যের তালে তালে আমরা সকলে মিলে ক্যান্সারকে প্রতিরোধ করব, এই হলো মূল থিমটা আর কি। তো আমাদেরকে ইউনাইটেড হতে হবে, আমাদেরকে সবাই ঐক্যের তালে তালে চলতে হবে, এবং আমাদেরকে এটার ব্যাপারে প্রত্যেককে উদ্যোগ গ্রহণ করতে হবে যে আমরা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করব। কিভাবে করব? আমরা সচেতনতা বাড়াবো, তারপরে আমরা এর যে প্রিভেনশনের জন্য যে স্টেপগুলো সেইগুলো আমরা নেব, এবং যাদের হয়ে গেছে তাদেরটা কি করে ডায়াগনোসিস করবে, কি করে ট্রিটমেন্ট করবে, এবং যাদের ট্রিটমেন্ট নাই, একদম এন্ড স্টেজে এসে গেছে, তাদেরকে কিভাবে একটু মরার আগ পর্যন্ত তাদের কি করে তাদের একটু শান্তি, মানে একটু স্বস্তি, একটু আরাম প্রদান করা যায়, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত। আপনি তো সুন্দরকে 4টা ভাগে ভাগ করেছেন, তো আমরা যদি প্রথম ভাগে আসি, যে অ্যাওয়ারনেসটা, আসলে আমরা যেটা দেখি ক্যান্সার রোগ, আপনি বলেছেন যে এটা আসলে খুব ভালো চিকিৎসা আছে, এবং যদি আর্লি ডায়াগনোসিস হয়, চিকিৎসা করলে রোগ অনেক ক্যান্সারই ভালো হয়ে যায়। তো সেই জায়গা থেকে যে অ্যাওয়ারনেসটা, আসলে আপনি কি সচেতনতা আমরা বাড়াতে পারি যে কারণে যে আমরা রোগটা প্রতিরোধ করা সম্ভব হয়? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই অ্যাওয়ারনেস বা আমরা যদি সচেতনতা বৃদ্ধির কথা বলি, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে কেন ক্যান্সার হয়, কি পরিবেশে কোন কারণে ক্যান্সার হয়। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেই পরিবেশ থেকে, সেই অবস্থা থেকে আমরা দূরে থাকব, বা যদি কোনো অভ্যাসের সাথে যদি এর সংযোগ থাকে আমরা সেই অভ্যাস থেকেও আমরা বিরত থাকব। তো এখন এই ক্যান্সার হওয়ার ক্ষেত্রে আসলে সরাসরি কাউকে দায়ী করা হয় নাই, বাট কতগুলো অবস্থাকে ধরা হয়েছে যে তাদেরকে রেসপন্সিবল মনে করা হয় যে এই সব সিচুয়েশন থাকলে পরে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। যেমন মনে করেন যে বিভিন্ন কেমিক্যাল এক্সপোজার, আমরা মানে সেই টোবাকো থেকে শুরু করে, আমরা খাবারের রং দেওয়া থেকে শুরু করে, খাবারের প্রিজারভেটিভ দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই বলা হয়েছে যে এই কেমিক্যালগুলো, মানে ক্ষেতের ফসলে যে সার দেওয়া হয় সেখান থেকেও, ইনসেকটিসাইড এবং পেস্টিসাইড এবং ফার্টিলাইজার, এই সব কিছুই কিছু কার্সিনোজেনিক। তারপরে আসেন যে টোবাকোর কথা বলা, এটা তো আপনারা সবাই জানেন, প্রত্যেকটা মানে অশিক্ষিত মানুষও জানেন যে তামাকের ভিতরে ক্যান্সারের কত উপাদান রয়েছে, এবং ধূমপান করলে যে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং সেটা দিয়ে ক্যান্সার হতে পারে এবং এরা মৃত্যুর কারণ হতে পারে, সবাই জানে, ঠিক আছে না? তো এখন এরকম আর হলো আপনার কিছু ভাইরাস আছে পরিবেশে, তারপরে কিছু জেনেটিক আছে যেটা ফ্যামিলিয়ালি হয়, এটা খুব রেয়ার। তবে আমরা এখন যেটা ভয়াবহ মানে একটা অবস্থার মধ্যে আছি সেটা হলো পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণে কি আমাদের ক্ষতি হয়? সূর্যের থেকে একটা অতি বেগুনি রশ্মি যেটা আমাদের কাছে এই পৃথিবীতে আসে, এবং এটা কার্সিনোজেনিক। তো সেইটা যাতে না আসে সেই জন্য ন্যাচারালি একটা প্রোটেক্টিভ লেয়ার আছে, এটা প্রকৃতির একটা মানে প্রোটেকশন, তা যাকে বলা হয় ওজোন লেয়ার। এই ওজোন লেয়ারটা এটাকে ফিল্টার করে, সূর্যের রশ্মিটা যখন আসে এটাকে ফিল্টার করে দিয়ে খারাপ রশ্মিগুলোকে ওখানে মানে সাক করে দেয়, দিয়ে আমাদের জন্য ভালো যেটা সেটা আসে। এখন যখনই পরিবেশ দূষণ হয়, তো মনে করেন কার্বন বেড়ে গেল, তাই না? পরিবেশ দূষণ হলে তখন কি দাঁড়ায়, এই যে পরিবেশ দূষণের ফলে এই যে ওজনের লেয়ারটা আছে, এই লেয়ারের ভিতরে মানে পোর সৃষ্টি হয়, ছিদ্র তৈরি হয়, এবং সেই ছিদ্র হতে এটা পাতলা হয়ে যায়, এবার পোরাস হয়ে যায়, এবং সূর্যের রশ্মির ওই যে ক্ষতিকর কিছু রেগুলো সেইগুলো কিন্তু আমাদের কাছে সরাসরি চলে আসে। তো এখন আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে যে আমাদের পার্সোনাল মানে যে হ্যাবিট, আমাদের মানে অভ্যাসগুলো, লাইফস্টাইল,
লাইফস্টাইলের ভিতরে আমি মনে করেন দাম্পত্য জীবনের কথাই বলেন, সেক্সুয়াল লাইফের কথাই বলেন, এখানে যেভাবে আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে মানে হাইজেনিক, সেই হাইজেনিক এটা মেনটেন করতে হবে। একাধিক মানে মানে যদি পার্টনার যদি থাকে সেখানে আপনার কমিউনিকেবল ডিজিজ রয়েছে, সেখানেও মানে ক্যান্সারের ছড়াছড়ি হতে পারে। তো সেইভাবে আমরা যদি মানে ধরি যে আমাদের নেশার কথা ধরি, যে আমাদের যে মানে অ্যাডিকশন যেটা আর কি, সেটা ধরেন যারা হিনোইড নেয়, যারা মানে পাংচার করে নেয় তাদের ভিতরে ক্যান্সার ঢুকতে পারে। যারা মানে ধরেন কোনো ভাইরাসের শিকার হলো, তারা এক ভাইরাস আরেকজনের মধ্যে কমিউনিকেট হতে, অনেক ভাইরাস আছে যেগুলোতে ক্যান্সার তৈরি করে, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, তারপরে মহিলাদের জন্য ধরেন পেপিলোমা ভাইরাস, লিভার ক্যান্সার, রাইট। তো অনেক ক্যান্সার রয়েছে যেগুলো ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। এবং আমাদের এই পরিবেশে আমরা চলে আসি, খাবারে চলে আসি। আমরা যে খাবারগুলো খাই অনেক জায়গায় দেখবেন যে এটাকে চটকদার করার জন্য অথবা মানে সিজনের প্রথমেই একটা ফসলকে আনার জন্য, একটা ফলকে আমরা বাজারে আনার জন্য তারা কেমিক্যাল ইউজ করে। কেন? যে আমি যদি আর্লি এটাকে বাজারজাত করতে পারি তাহলে আমি অনেক বেশি দাম পাবো, রাইট। তো এই জন্য আমরা টমেটোর কথা ধরেন, অ্যান্ড টমেটো আমরা পাকার আগেই তাকে আপনি মানে মানে কেমিক্যাল পাকাই নিয়ে আসলে আমরা, কেমন আম যখনই মানে পাকার সময় হয় না তার আগে আপনি গাছ থেকে কাঁচা পেরে পাকিয়ে নিয়ে আসলেন, লিচু কাঁচা পেরে নিয়ে আসলেন, প্রত্যেকটা জিনিসই। তো এরকম যেসব সবজি শীতকালে হওয়ার কথা, শীতের আগে যদি আপনি ফলাতে পারেন তাহলে বেশি দাম পাবেন। তো দিলেন ইচ্ছা মতো ফার্টিলাইজার, দিলেন ইনসেকটিসাইড, দিয়ে ওটাকে জবরদস্তি বানাই আপনি বাজারে নিয়ে আসলেন। হ্যাঁ, তো এটা শরীরের জন্য খুব উপকারী হবে না, বরং ক্যান্সারের জন্য একটা কারণ হতে পারে। তারপর রেডিয়েশন, এটা বললাম ন্যাচারাল রেডিয়েশন যেটা। এবং যারা এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করে, এক্স রে ডিপার্টমেন্ট, রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, এখান থেকে আপনার সরাসরি যে রেগুলো বের হয় তা দিয়ে আপনার ক্যান্সার হতে পারে। তো সেখানে কি করবে তারা, ওই রেডিও প্রোটেকটিভ যে ডিভাইস তার আছে, তার গাউন আছে, এবং তারপর ওইটা করার জন্য তার মাত্রা নির্ধারণ করার জন্য তার মেশিন রয়েছে, এই সব কিছু সেন্সর, এই সব কিছু ব্যবহার করে, এবং যেখানে আপনার একটা এক্স রে রুম বা রেডিওথেরাপি রুম তৈরি করবেন তার ওয়ালগুলো ওইভাবে প্রোটেক্টিভ হতে হবে, যে এখান থেকে আপনি ক্লিক করার সাথে সাথে এই ওয়াল ভেদ করে বাইরে গিয়ে, বাইরে যারা ওখান থেকে যাতায়াত করবে তাদের গায়ে গিয়ে লাগবে। সো দিস ইজ ইয়োর মানে স্যার আপনি বলছেন যে আসলে সচেতনতা খুব জরুরি, যে বিষয়গুলো বলছেন। তো এখানে স্যার আমি যদি সেক্টর ওয়াইজ ভাগ করি, যেমন খাবারের কথা বলছেন, যিনি খাবার উৎপাদন করছেন যে কৃষক, তাকেও কিন্তু সেন্সিটাইজ করতে হবে যে তোমার ইনসেকটিসাইড কতটুকু মাত্রায় দেওয়া যাবে সেটা তাকে নির্ধারণ করে দিতে হবে। এবং যখন খাবারটা তৈরি হলো, মানে ফলটা আসলো, এটা পাকানো না পাকানোর জন্য, যেমন কার্বাইড ব্যবহার করে পাকানোর জন্য বা না পচার জন্য, এইগুলো না ব্যবহার করা একটা আইন করা উচিত। এবং পাশাপাশি ধরেন আরেকটা, যে এটাকে দীর্ঘমেয়াদী রাখার জন্য আরেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, প্রিজারভেটিভ, যে এটা যাতে পচে না যায়। তো এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের জন্য ক্যান্সার। এটা আপনার এই কথা একটু একটা ঘটনা স্মরণ পড়লো, সেটা হলো দিনাজপুরে, আপনারা দেখেছেন মিডিয়াতে, এক ভদ্রলোক মানে সে লিচু চাষি, তো শেষের লিচুগুলো ওইরকম কেমিক্যাল দিয়ে রেখে গেছে যে সবার লিচু শেষ হয়ে যাবে, তারপরে উনি বিক্রি করবে। লাল টকটকে গাছে ঝুলে আছে, বাট কিন্তু ওটা নষ্ট হচ্ছে না। তো এখন এই এত চটকদার সেই দেখে ওর মেয়ে তো এতদিন খেয়েছে, যখন শেষ হয়ে গেল সবারটা, ওর একটা ছোটো মেয়ে ছিল, ও আর লোভ সামলাতে পারে না, সে গিয়ে করেছে ওখান থেকে একটা লিচু বেড়ে খেয়ে ফেলছে বা সে ডায়েট। তো এটা মিডিয়াতে এসেছিল। তো তার মানে উনি এটাকে এই যে পাবলিকের জন্য রেখেছেন যে এটাকে মানে বেশি দামে বিক্রি করবেন, বাট এর ভিতরে এমন কেমিক্যাল দেওয়া যেটা খেয়ে তার মেয়ে নিজেই মারা গেল। তখন এই জিনিসগুলো তো সবার জন্য। তো উনি যখন এটা চিন্তা করলেন যে আমি বাজারে এটা আমি দেব, তো এই কথাটা তো চিন্তা করলেন না যেটা মানুষের জন্য ক্ষতিকর হবে কিনা। এই জন্য প্রত্যেকটা উৎপাদককেও, প্রত্যেকটা কৃষককেও সচেতন হতে হবে, আমি যা করছি, আমি যদি খাই এটা তাহলে কি আমার জন্য ক্ষতি হতে পারে, এই কথা প্রথম চিন্তা করতে হবে। তারপরে যে আপনি যেটা আপনার জন্য ক্ষতি হবে এটা আপনি কেমন করে পাবলিককে আপনি দিবেন। না, এখানে যে জিনিসটা হলো, এখানে সচেতনতার একটা জিনিস, এবং সততা একটা বিষয় যে তাকে এটা ব্যবহার করলে যে কতটুকু ক্ষতি হতে পারে, তার মেয়ে মারা না গেলে সে বুঝতো না যে বুঝতো না। সেই জন্য আমি বলছি যে এটাকে তাদেরকে এইটা বুঝাতে হবে যে এটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, এবং যারা ব্যবহার করে তাদের জন্য কিন্তু ক্ষতিকর। তো আমরা স্যার এই দিকগুলোতে যেটা আসি স্যার, যে আমাদের দেশে যে ক্যান্সারের সংখ্যা স্যার, আমরা দেখি যে পুরুষদের ক্ষেত্রে লাং ক্যান্সার অনেক বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যা অনেক বেশি হয়। তো এগুলো স্যার আসলে কোনো প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা?
আছে। আবার যদি আপনি ব্লাড ক্যান্সারের কথাও ধরেন, ক্রনিক লিউকেমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা, কেমন এই জিনিসগুলো আমার পুরুষদের মধ্যে কিন্তু মানে একটু বেশি মাত্রায় পাওয়া যায়। তো এখন ধরেন মহিলাদের ক্ষেত্রে তার যদি আমরা বলি যে মানে তার জীবনযাত্রা, মানে লাইফস্টাইল যেটাকে আমরা বলি, সেটাকে যদি আমরা চিন্তা করি যে তার সেক্সুয়াল লাইফ, তারপরে তার মানে প্রোটেক্টিভ যেসব জিনিসগুলো, যেমন সার্ভাইকাল ক্যান্সারের যে টিকা রয়েছে সেই টিকাগুলি দেওয়া, মানে যে হিউম্যান পেপিলোমা ভাইরাস যেটা দিয়ে ক্যান্সারটা হচ্ছে সেটা কিছু টিকা কিন্তু এখন বাজার পাওয়া যাচ্ছে। তারপরে তার সময় মতো স্ক্রিনিং করা, ভায়া টেস্ট করা, ব্রেস্টের মানে স্ক্রিনিংগুলো যেগুলো আছে, ম্যামোগ্রাফি করা, এইগুলো যদি করতে পারে মহিলাদের ক্যান্সারের ক্ষেত্রে সেটা ঠিক আছে। এখন পুরুষের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে যে ধূমপান করেন, মহিলা একটু কমই করেন আমাদের দেশে, তো ধূমপান করলে তার ওরাল ক্যান্সার থেকে শুরু করে ইউরিনারি ব্লাডার পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই টোবাকোর অ্যাকশন যেখানে যেখানে যায়, মুখ থেকে পেটে যায়, তো ওই মুখের ক্যান্সার থেকে পরে স্টোমাক ক্যান্সার হতে পারে। তারপরে সেখান থেকে এটা আবার ধরেন প্রস্রাবের মানে কিডনির মাধ্যমে এটা তো ডিটক্সিফাই হয়, প্রস্রাবের মধ্যে এটা চলে যায়, গিয়ে এটা জমা হয়ে গিয়া মানে মূত্রথলিতে, সেই মূত্রথলিরও ক্যান্সার কিন্তু হতে পারে। তো এখন আমরা মুখ থেকে শুরু করে আপনার এই যত রাস্তা সে গিয়ে আবার বেরিয়ে যায়, প্রত্যেকটা রাস্তায় সে ক্যান্সার হতে পারে। এখন একজন পুরুষের ক্ষেত্রে এই যে ধূমপান, এটা যে পরিহার করা কতটা জরুরি, এবং এই ব্যাপারে আমাদের আসলে সচেতনতা বৃদ্ধির জন্য মনে হয় না কোনো কিছু বাকি রয়েছে, তারপরে আমরা কিন্তু সাবধান হচ্ছি না। আপনি যদি খেয়াল করেন দেখবেন একটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে কিন্তু যেই ধূমপান মানে এই কথাটা লেখা আছে এবং কিছু ছবি দেওয়া আছে। জি, এবং এটা ক্যান্সার হতে পারে এবং মৃত্যুর ঝুঁকি বাড়ায়। তারপর আমরা জানি, হ্যাঁ, আমরা জেনে শুনে করিলাম বিষ পান, এরকম বিষয়টা এরকম দাঁড়ায় আর কি। তো এটা না, মানে এটা মানে ধূমপানের পাশাপাশি তো স্যার যে গুল ব্যবহার করা বা এই যে সাদা জর্দা আমাদের মহিলারা গ্রামে বেশি চলে পানের সাথে, এইটাও তো স্যার একই জিনিস। গুল বলছেন। আবার ওই যে ইন্ডিয়াতে পাওয়া যায় একটা, ওটাকে কি যেন বলে, এটা লিকুইড একটা পাওয়া যায় টোবাকো, মানে জেলের মতো, ওই জেলটাও মানে গ্রামের ভিতরে লাগাই রাখে, কেমন। তো এটা কি খৈনি নাকি একটা কি আছে, তো এরা ওটা লিকুইডও আছে, ওটা সলিডও আছে, তো ওই জেলটা আবার লাগাই রাখে এবং তারা খুব মানে খুব দ্রুত ওই মানে টোবাকোটা অ্যাবজর্পশন হয়ে তার মুডটা চেঞ্জ হয়ে যায়। না, এই জিনিসগুলো তো আসলে ধূমপানের মতোই ক্ষতিকর, এটা কিন্তু আসলে প্রতিরোধ করা, প্রিভেন্ট করা উচিত, বা নিজের থেকে একটা সচেতনতা ডেভেলপ করা উচিত যে এটা আমার ক্যান্সার হতে পারে। স্যার আরেকটা বিষয়, যে আমরা যদি বললাম যে ক্যান্সার সচেতনতা, একটা হলো যে আমরা দেখি যে ক্যান্সার রোগ নির্ণয়ে একটু বিলম্ব হয়। তো ক্যান্সার রোগ নির্ণয়ের যে বিলম্বের কারণগুলো স্যার, মানে এটা আসলে চ্যালেঞ্জ, কারণ আপনি বলছেন যে ক্যান্সার আর্লি ধরা পড়লে আপনার রোগ সম্পূর্ণ ভালো হয়। প্রত্যেকটা সচেতন মানুষকেই আসলে তার নিজের শরীর ব্যাপারে সচেতন হতে হবে। এখন মনে করেন একজন আর ঘন ঘন সংক্রমণ হচ্ছে, কোনো এক জায়গায় একটা গ্ল্যান্ড ফুলে গেছে, তার খাবার খেতে পাচ্ছে না, খেলে পরেই তার একটা সমস্যা হচ্ছে, তাই না? তারপরে তার মনে করেন তার পায়খানা করতে গিয়ে তার মলদ্বারে একটা সমস্যা হচ্ছে। মহিলাদের ব্রেস্টে ওনারা যদি দেখেন যেখানে লাম্প মনে হচ্ছে, গোটাগুটি মনে হচ্ছে, বা অনেক ধরেন যে তার মেনস্ট্রুয়েশনের সময় পেরিয়ে যাওয়ার পরেও তার মানে মানে পারভাঞ্জানাল ব্লিডিং হচ্ছে, তো এটা অথবা মানে এরকম আরও অনেকগুলো সিমটম আছে, যে সিমটমগুলো মানে যেটা মানে নর্মালের থেকে আলাদা, অর্থাৎ অ্যাবনর্মাল। অল্প অ্যাবনর্মাল হলেও যদি এটা বারে বারে হয়, আপনাকে মানে সচেতন হতে হবে যে আমার কেন হচ্ছে এটা। তো এটা হলে পরেই ওনাকে প্রথম নিজেকে বুঝতে হবে যে এটা অ্যাবনর্মাল, এটা আমার তো নর্মালি হওয়ার কথা ছিল না, ওনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এখন ওনার নিজের বোঝার যে বিষয়টা, ওনার সচেতনতার সাথে সাথে ডাক্তার যার কাছে উনি যাবেন, উনি তো সরাসরি একজন গ্রামের লোক, একজন ক্যান্সারের বিশেষজ্ঞ বা একজন হেমাটোলজিস্টের কাছে আসবেন না। উনি যাবেন ওনার কাছে, নিয়ারেস্ট যিনি ডাক্তার আছে, সেটা তো কোয়াক হতে পারে, একজন উপজেলা এমবিবিএস ডাক্তার হতে পারে, কেমন। তো এখন এই যে ডাক্তারি এই শিক্ষার ভিতরে, মেডিকেল এডুকেশনের ভিতরে এই যে কতগুলো নন কমিউনিকেবল ডিজিজ, মানে যার ভিতরে এই ক্যান্সার কিন্তু একটা বিশাল একটা অংশ, কেমন। তো এটার ব্যাপারে সচেতনতা তৈরির জন্য তাদের হয়তো কিছু যদি ওরিয়েন্টেশন ক্লাস তাদের থাকে খুব ভালো, যদি না হয় এরপরে যখন তারা মানে চাকরিতে ঢুকবেন তখন তাদের যে বিভিন্ন ট্রেনিংগুলো হয়, সেখানে যদি একটা ওরিয়েন্টেশন মানে কোর্সের ব্যবস্থা থাকে, যে আমরা মানে হেলথ সেক্টরে যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে
যেগুলো ইউজুয়ালি মেডিকেল এডুকেশনের ভিতরে অতটা গুরুত্ব সহকারে দেখানো হয় না, হয়তো একটু টাচ করা হয় আর কি। তো সেই ব্যাপারে ওনারা কি করতে পারেন, এই জন্য যদি একটু ওয়ার্কশপ হয়, তো সেটা ধরেন ক্যান্সার হাসপাতালের সহায়তায়, আমাদের বিএসএমএমইউর হেমাটোলজি ডিপার্টমেন্টের, অনকোলজি ডিপার্টমেন্টের সহায়তায়, যে জেনারেল ক্যান্সার, ব্লাড ক্যান্সার এগুলোর সিমটমগুলো কি, এটার জন্য কি করণীয় আছে, এরা যদি প্রাথমিক ধারণাটা সকলের মধ্যে থাকে, তাহলে কিন্তু ওনারা এটাকে একটু মানে আমার মনে হয় যে বেটার সার্ভিস দিতে মানে পারবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে একটা ওরিয়েন্টেশন দরকার, যে এই ক্যান্সার রোগগুলো নিয়ে যে কোন সিমটমে কি করতে হবে, কোথায় পাঠাতে হবে বা কোথায় চিকিৎসাটা আছে, রাইট, মানে ডায়াগনোসিসের জন্য, ডায়াগনোসিসের জন্য। হ্যাঁ, যে আমরা খুব দ্রুততম সময় কিভাবে ডায়াগনোস করতে পারি। একটা ব্লাড ক্যান্সার যদি আপনি একজন হেমাটোলজিস্টের কাছে রক্ত পরীক্ষা করেন, এটা কিন্তু মানে উনি তৎক্ষণাৎই এটা ধরে ফেলতে পারবেন বা একটা আইডিয়া করতে পারবেন। সিমিলারলি অনকোলজিস্টের যে বিষয়টা থাকে, মনে করেন একটা টিউমার হলো, এখন আপনি যদি একজন ভালো হিস্টোপ্যাথোলজিস্টের কাছে এখান থেকে একটা স্যাম্পল এফএনএসি হোক বা বায়োপসি হোক এবং ওনার কাছে যদি উনি পাঠান, তাহলে উনি যে রিপোর্টটা দেবেন, তারপরে ফার্দার টেস্টগুলো পরে করেন, প্রথম টেস্ট প্রাথমিক যে টেস্টগুলো সেখানে কিন্তু উনি ডায়াগনোস করতে পারবেন। এবং ফিজিশিয়ান উনি যদি দেখেন যে এই সিমটমগুলো ক্যান্সারের সাথে রিলেটেড, তাহলে পরে উনি দ্রুততম সময়ের ভিতরে এই জন্য কী স্ক্রিনিং টেস্ট করা লাগবে এটা করে, যখন উনি দেখলেন যে না এর ক্যান্সারের সম্ভাবনা দেখা দিছে, তো তখন এটা মানে কনফার্ম করার আগেই উনি অনকোলজিস্টের কাছে বা হেমাটোলজিস্টের কাছে পাঠালে ওনারা ফার্দার টেস্ট মানেগুলো করে পরীক্ষা নিরীক্ষাগুলো নিশ্চিত দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত হওয়া গেল ওনারা নির্ধারণ করেন এবং ওনারা দ্রুত মানে চিকিৎসা মানে আওতাধীন ওনাদেরকে নিয়ে আসতে পারে। স্যার, এখন যদি আমরা চিকিৎসা পর্বে আসি, যে আসলে যখন একজন ক্যান্সারের পেশেন্ট আক্রান্ত হয় তখন দেখা যায় পরিবারের সদস্যরা খুব ভেঙে পড়ে, মানে তারা আসলে সামাজিকভাবে বলেন বা তার মানসিকভাবে বলেন, তারা কিন্তু খুব মানে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় আর কি। এই ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কিভাবে আগানো উচিত, এই রোগীদের কি করা উচিত? ধন্যবাদ। আসলে এক সময় ছিল যখন বলা হতো যে ফর ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, মানে এই ক্যান্সারের জন্য কোনো ধরনের কোনো জবাব নাই। ক্যান্সার তোমার হয়েছে, তুমি ভালো মন্দ খেয়ে নাও, তোমার যদি কোনো ইচ্ছা থাকে পূরণ করে নাও, এবং আলটিমেটলি তুমি মানে মরার জন্য তৈরি হও, অ্যান্ড গেট রেডি ফর ডিপার্চার। তো এখন এই অবস্থান থেকে আমরা অনেকটা সরে এসেছি। গত 10-20 বছরে এই ক্যান্সার চিকিৎসার যে অগ্রগতি, এটা অসাধারণ, মানে অকল্পনীয়। যে আগে যেখানে ক্যান্সারের ম্যাক্সিমাম রোগী মরে যেত, বা ধরেন মরে না গেলেও চিকিৎসা দিয়েও খুব বেশি দিন বাঁচিয়ে রাখা যেত না, এখন সেখানে কিন্তু পরিবর্তিত হয়েছে। কিছু কিছু ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে সম্পূর্ণ ভালো করা যায়। মনে করেন একটা আপনার পেটের মধ্যে একটা টিউমার হলো, ক্যান্সার হলো, ব্রেস্টে একটা ক্যান্সার হলো, জরায়ুত, এখন ছড়িয়ে যাওয়ার আগেই যদি আপনি ওটাকে সমূলে আপনাকে সার্জারি করে ফেলে দিতে পারেন, তারপরে পেট সিটি স্ক্যান করে আপনি কনফার্ম হলেন যে আর কোথাও নাই, তার কোথাও 100% সুস্থ, হ্যাঁ 100% সুস্থ, তারপরে যদি আপনি কিছু প্রোফাইল্যাক্সিস তাকে দিয়ে রাখেন বা প্রিভেন্টিভ কিছু দিয়ে রাখেন, যে দু একটা যদি লুকিয়ে এলাকায় থাকে কোথাও, তাহলে যেন সেটা মাথা ছাড়া উঠতে না পারে, মেনটেন্যান্স তারা ফিজিক্যালকে বলা। তো এ করে কিন্তু সেভ করা সম্ভব। একজন ব্লাড ক্যান্সারের রোগী যাদের টাইপ আছে, আমরা করি লিম্ফোমা, কিছু লিম্ফোমা হজকিন্স লিম্ফোমা চিকিৎসা দিলে ভালো হয়ে যায়, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা বা লিউকেমিয়া, এটা চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে, মানে 75, 80, 90% ভালো হয়ে যায়। অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া যেটা খুব কঠিন বলা হতো, সেটারও এখন 25% কিন্তু কেমোথেরাপি দিয়ে ভালো করা সম্ভব। এই যারা ফেইলিওর কেস, যাদেরকে আমরা ভালো করতে পারছি না, তাদের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একটা রয়েছে, তারপরে আরও থেরাপি রয়েছে, জিন থেরাপি আছে, তার কার্টিসেল রয়েছে। এখন থেরাপির একটা মানে প্রত্যেকটা ধাপ, আমরা যেখানে এসে ঠেকে গেলাম, এখানে আর কিছু পার্সেন্টেজ এখানে ফেলিওর আছে, আমরা এই স্টেজে এসে দেখলাম যে 80% ভালো করতে পারি, আরও 20% ফেলিওর, আবার সামনে এক ধাপে এগিয়ে গেলাম, এই 20% আরও কীভাবে কমিয়ে আনা যায়। তো সেভাবেই করতে করতে এখন দেখা যায় যে যদি অ্যাফোর্ড করতে পারে, যদি সুযোগ সুবিধা থাকে ওই দেশে দিতে পারে, তাহলে পরে এটা অনেক পার্সেন্টেজ মানে যাদেরকে ভালো করা সম্ভব। তো স্যার, আসলে আমাদের দেশেও কিন্তু যে ক্যান্সার চিকিৎসাটা কিন্তু অগ্রগতি কিন্তু অসাধারণ। জি, আমাদের ধাপগুলো আগে আমাদের একটা ধারণা ছিল ক্যান্সার হলে মানে স্যাক দেওয়া, রেডিওথেরাপি, যে চুল পড়ে যাবে, কেমোথেরাপি, এরকম একটা ছিল। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে আপনার টার্গেটেড কেমোথেরাপি, সিলেক্টিভ কেমোথেরাপি এবং কিছু ড্রাগস আছে যে ওরাল কেমোথেরাপি, এই ড্রাগসগুলোর মাধ্যমে কিন্তু রোগী অনেক রোগী সুস্থ রাখা সম্ভব। ব্রেস্ট ক্যান্সারের অনেক ওরাল ওষুধ আছে, কেমন, তারপরে ধরেন মাল্টিপল মাইলোমার ওরাল ওষুধ রয়েছে, এরকম অনেক
লিউকেমিয়ার ওরাল ওষুধ হয়েছে। স্যার এর পরের স্টেপটা যদি আমরা আসি, যে আমরা তো একটা রোগীর চিকিৎসা করলাম, কিন্তু কিছু কিছু রোগী আছে যাদের আসলে চিকিৎসা করার আর সুযোগ থাকে না, অ্যাডভান্স স্টেজে চলে আসছে, তাদের মানে ধরেন আর চিকিৎসা পদ্ধতি নাই বা ফেইলার চিকিৎসা করে, তাদের ক্ষেত্রে আপনাদের করণীয় কি? তো আমাদের স্টেপগুলোর মধ্যে আমরা কেমোথেরাপি দিলাম, রেডিওথেরাপি দিলাম, ওই যে আপনি বললেন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, সব থেরাপি আমরা শেষ করলাম। এই স্টেজগুলো এমনই আর কি। এরপরেও দেখা গেল যে যেখানে ওই যে ফেলিওরের যে ইয়েটা বললাম, এখন সেই ফেলিওরটা বিভিন্ন কারণ হতে পারে। তার সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটির কারণে হতে পারে, তার এইজের কারণে হতে পারে, তার কোমরবিডিটি, মানে একজনের ক্যান্সার, তার সাথে ডায়াবেটিস আছে, তার কিডনি ফেলিওর আছে, তার সাথে হার্টের সমস্যা আছে। এখন তো আমি তাকে সব কিছু অ্যাপ্লাই করতে পারবো না। তখন সেক্ষেত্রে কিন্তু আমরা তো তাকে সম্পূর্ণ কেমোথেরাপি বা ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব না, এবং তার এই ক্যান্সারটাকেও নির্মূল করা সম্ভব না। সেক্ষেত্রে কি হবে, উনি এই ক্যান্সারের যে যাতনা, যে যন্ত্রণা, তার যে সাইড এফেক্ট, সেগুলোতে উনি ভুগছেন। এখন ওনাকে এখান থেকে প্রশমন মানে মানে করাতে হবে, যে ওনার যে পেইন, ওনার যে মানে এইলমেন্টস, ওনার যে কষ্টগুলো, সেই কষ্টগুলো লাঘব করার জন্য আমরা মানে কিছু পদ্ধতি আছে যেটাকে বলা হয় পেলিয়েটিভ থেরাপির মাধ্যমে। আসলে তার হলো যে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট আপনারা পেলিয়েটিভ থেরাপির মাধ্যমে পেইন হচ্ছে একজনের, আমরা থেকে এমন পেইন কিলার দিলাম যে যাতে সে পেইন আর ফিল করতে পারলো না। কথা একজন ঘুম হতে পারছেন না, তাকে ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুমের ব্যবস্থা করতে মানে স্যার এটা আসলে করা উচিত, কারণ তার কষ্টটা লাঘব করা উচিত। প্রফেসর ডক্টর এবিএম ইউনূস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আসলে আমরা যে কথাগুলো বললাম যে ক্যান্সার রোগের যে চিকিৎসা, আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট, দেন চিকিৎসা শুরু করা। তৃতীয় হলো যারা আসলে এই রোগে কষ্ট পাচ্ছেন এবং রোগটা ছড়িয়ে গেছে, তাদের ক্ষেত্রে পেলিয়েটিভ থেরাপি, এই পদ্ধতিগুলোর মধ্যে আসলে ক্যান্সার চিকিৎসা করা উচিত। আমাদের দেশের চিকিৎসা পদ্ধতি অনেক এগিয়েছে, ক্যান্সারও অনেক এগিয়েছে চিকিৎসায়। তো আমার মনে হয় যারা এই ক্যান্সার রোগে ভুগছেন, দেরি না করে দ্রুততার সাথে চিকিৎসা নিন। ভালো থাকুন দর্শক, শুভকামনা সকলের জন্য।